18 জুন 2026। লোহাগড় দুর্গের চারপাশের পরিবেশ তখন প্রতিদিনের মতোই শান্ত এবং স্বাভাবিক। ঐতিহাসিক এই দুর্গের সৌন্দর্য দেখতে সকাল থেকেই ভিড় করেছিলেন অনেক পর্যটক। কেউ দুর্গের বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলেন, আবার কেউ ব্যস্ত ছিলেন ছবি তুলতে। ঠিক তখনই সেই চেনা কোলাহল ভেঙে চারিদিক থেকে ভেসে আসে একটা তীব্র চিৎকার। অবশ্য এটি কোনো সাধারণ চিৎকার ছিল না। সেই চিৎকারের মধ্যেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর আর্তনাদ। চিৎকারের শব্দ শুনে উপস্থিত কয়েকজন পর্যটক দ্রুত দুর্গের এক প্রান্তের দিকে ছুটে যান এবং সেখানে পৌঁছে তারা এক অস্বাভাবিক দৃশ্য দেখতে পান। একটি মেয়ে পাথরের উপরে বসে বুক ফাটা কান্না করছে। তার চোখ বারবার চলে যাচ্ছে সামনের গভীর এবং খাড়া গিরিখাতের দিকে, আর মুখে শুধু একটাই কথা, আমার সব শেষ হয়ে গেল। মেয়েটির এমন অসংলগ্ন কথা, আচরণ এবং বারবার খাদের দিকে তাকিয়ে থাকা দেখে উপস্থিত মানুষের বুঝতে আর বাকি রইল না, কয়েকশো ফুট গভীরে সেই খাদের নিচে নিশ্চয়ই বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। তখন ভিড়ের মধ্য থেকে একজন এগিয়ে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করেন আসলে কি হয়েছে, কিন্তু মেয়েটি কোনো কথা না বলে শুধুমাত্র পাহাড়ের ওই খাদের দিকে ইশারা করেন। তখন সেখানে দাঁড়িয়ে থাকা লোক জিজ্ঞাসা করে নিচে পড়ে যাওয়া মানুষটি তার কে হন। প্রশ্ন শুনে মেয়েটি কান্নার মধ্যেই যে উত্তর দেয় তা শুনে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। মেয়েটি জানায় নিচে পড়ে যাওয়া তরুণীটিও অন্য কেউ নন, তিনি তার হবু স্বামী। কিছুদিন আগেই দুই পরিবারের উপস্থিতিতে খুব ধুমধাম করে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। পরিস্থিতি ভয়াবহতা বুঝতে পেরে উপস্থিত পর্যটকরা আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেন। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে লোহাগড় থানার পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর অত্যন্ত দুর্গম এবং উঁচু নিচু পথ পেরিয়ে কয়েক ঘন্টা ধরে ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালানো হয়। অবশেষে খাদের প্রায় 400 ফুট গভীর থেকে সেই তরুণের নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য পুলিশ কোনো ঝুঁকি না নিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। প্রাথমিক তদন্তে যখন মৃত তরুণের পরিচয় সামনে আসে তখন পুলিশ কর্মকর্তারাও রীতিমতো অবাক হয়ে যান। তিনি ছিলেন পরিচিত রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশাল আগরওয়ালের 26 বছর বয়সী ছেলে কেতন আগরওয়াল। তিনি শুধু একটি ধনী পরিবারের সন্তানই ছিলেন না, নিজের যোগ্যতায় পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সাকসেস গ্রুপের ডিরেক্টর হিসাবেও সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। যে তরুণের ক্যারিয়ার খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল, আর মাত্র কয়েকদিন পরেই যার রাজকীয় আয়োজনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, তিনি হঠাৎ এই দুর্গম পাহাড়ের চূড়া থেকে কিভাবে পড়ে গেলেন। এটা কি সত্যিই দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কোনো মানসিক জটিলতা অথবা আরও কোনো বড় রহস্য? তাহলে চলুন জেনে নেওয়া যাক আসলে কি ঘটেছিল এই কেতনের সঙ্গে। তবে তার আগে আপনারা যারা এখনও আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। এই ঘটনার শুরু হয়েছিল প্রায় 4 মাস আগে, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে। তখন পরিচিত ব্যবসায়ী বিশাল আগরওয়াল তার 26 বছর বয়সী ছেলে কেতনের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গিনী খুঁজছিলেন। কেতন শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না, নিজের মেধা আর পরিশ্রমে তিনি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সাকসেস গ্রুপের ডিরেক্টর হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন, যেটা একটু আগে আমি আপনাদের বললাম। তো যাই হোক, কাজের প্রতি নিষ্ঠা এবং তার ভবিষ্যতের পরিকল্পনা দেখে পরিবারও তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। ঠিক সেই সময়ই গোয়েল পরিবারের সঙ্গে তাদের বিয়ের আলোচনা শুরু হয়। দুই পরিবারের মধ্যে প্রায় 35 বছরের পুরনো পারিবারিক এবং ব্যবসায়িক সম্পর্ক ছিল। গোয়েল পরিবারের মেয়ে 20 বছর বয়সী সিয়া গোয়েল তখন কমার্সে পড়াশোনা করার পাশাপাশি নিজের একটি বেকারির ব্যবসাও সামলাচ্ছিলেন। দুই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক এবং সামাজিক অবস্থানের মিল থাকায় বিয়ের আলোচনা খুব বেশি সময় নেয়নি। পাত্রপাত্রীর মতামত এবং দুই পরিবারের সম্মতিতে 11 ফেব্রুয়ারি 2026 সালে খুব আনন্দের পরিবেশে কেতন এবং সিয়ার এঙ্গেজমেন্ট হয়।
এরপর 4 মাস দুই পরিবারের সম্পর্ক খুব স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছিল। একই সঙ্গে ডিনার করা, কেনাকাটা করা, আর 25 নভেম্বর 2026 সালে রাজস্থানের উদয়পুরে হতে যাওয়া 17 কোটি টাকার রাজকীয় ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রস্তুতি সবকিছুই পরিকল্পনা মাফিক চলছিল। সব মিলিয়ে তাদের জীবন যেন এক সুন্দর স্বপ্নের মতো এগিয়ে যাচ্ছিল। কেতন সিয়াকে কতটা ভালোবাসতেন এবং কতটা যত্ন করতেন তা তাদের সেই সময়ের সাধারণ ছবি আর ভিডিও দেখলেই বোঝা যায়। সিয়াকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করতেন কেতন। কিন্তু এই সুন্দর সম্পর্কের মাঝেই চলে আসে 18ই জুনের সেই অভিশপ্ত সকাল। সেদিন মূলত সিয়ার একটি বিশেষ ইচ্ছা পূরণ করতেই তারা লোনাভালার কাছে অবস্থিত একটি ঐতিহাসিক লোহাগড় দুর্গে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল আসন্ন বিয়ের রাজকীয় প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই সুন্দর লোকেশনই চূড়ান্ত করা। কেতন একজন পেশাদার এবং অভিজ্ঞ ট্র্যাকার ছিলেন, তাই পাহাড়ের এই দুর্গম পথ তার কাছে নতুন বা কঠিন কিছু ছিল না। সকাল 8:30টার দিকে তারা পুনের বাড়ি থেকে রওনা হয়। প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে 9:30টার দিকে তারা পাহাড়ের পাদদেশে এসে পৌঁছান। এরপর সেখান থেকে হেঁটে দুর্গের উপরে উঠে যান। সকাল 10:30টার দিকে তারা দুর্গের এমন একটি খাড়া প্রান্তে গিয়ে পৌঁছান যেখান থেকে চারপাশের প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছিল। সেদিন আবহাওয়াটাও ছিল দারুণ। চারিদিকে মেঘ আর তীব্র বাতাস পুরো জায়গাটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছিল। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে করতে কেতন দুর্গের একেবারে শেষ প্রান্তে গিয়ে দাঁড়ান। এরপর ছবি তোলার জন্য তিনি পোজ দেন। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সেই অবিশ্বাস্য এবং মর্মান্তিক ঘটনা। চোখের পলকেই কেতনের শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। চারপাশে তীব্র বাতাস আর খাড়া পাথরের পিচ্ছিল জায়গার মধ্যে তিনি নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু পরের মুহূর্তে একটা বুক ফাটা চিৎকার দুর্গের নিস্তব্ধতা ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। কারণ সেই অভিজ্ঞ ট্র্যাকার কেতন প্রায় 400 ফুট গভীর সেই অন্ধকার গিরিখাতে পড়ে যান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দ আর উৎসবের সব অনুভূতি মিলিয়ে যায়। চারিদিকে নেমে আসে এক স্তব্ধ, নিথর এবং শিউরে ওঠার মতো নীরবতা। কেতনের মৃত্যুর পর প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন আগরওয়াল পরিবার। 19 জুন এবং তার পরের দিনগুলোতে পুরো পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। কিন্তু ঠিক সেই সময় থেকেই ঘটনার মোড় ঘুরতে শুরু করে। অবশ্য লৌহগড় পুলিশ প্রথমে ঘটনাটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলেই ধরে নিয়েছিল, তাই তারা এই রিপোর্ট তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কেতনের বাবা, পুনের পরিচিত ব্যবসায়ী বিশাল আগরওয়াল, এই ব্যাখ্যা কোনোভাবেই মেনে নিতে রাজি ছিলেন না। তিনি পুলিশকে স্পষ্টভাবে বলেন, কেতন কোনো সাধারণ পর্যটক ছিলেন না। তিনি ছিলেন একজন পেশাদার এবং বহু বছরের অভিজ্ঞ ট্র্যাকার। আর এর চেয়েও কঠিন এবং বিপজ্জনক পাহাড়ি পথ তিনি আগেও সফলভাবে অতিক্রম করেছেন। তাই লৌহগড়ের মতো পরিচিত একটি দুর্গের প্রান্তে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে 400 ফুট নিচে পড়ে যাওয়া তার কাছে বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ছিল। পরিবারের এই দৃঢ় সন্দেহ এবং লিখিত অভিযোগের পর পুলিশ ঘটনাটি নতুন করে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেই পুলিশ দুর্গে যাওয়া আসার সব রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে থাকে। আর তখনই তাদের সামনে আসে এমন এক দৃশ্য যা দেখে তদন্তকারীরাও অবাক হয়ে যান। 18 জুনের সেই সকালে যখন পুনের তাপমাত্রা প্রায় 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন এক যুবককে কেল্লার দিকে যেতে দেখা যায়। তার গায়ে ছিল একটি খুব মোটা হুডি আর মাথায় ছিল একটি ক্যাপ। এত গরমের মধ্যে এমন ভারী পোশাক পরে চলাফেরা করা কোনো সাধারণ মানুষের পক্ষেই স্বাভাবিক ছিল না। পুলিশ বুঝতে পারে আবহাওয়া থেকে বাঁচার জন্য নয়, বরং সিসিটিভি ক্যামেরায় নিজের মুখ লুকাতেই সে এই ছদ্মবেশ নিয়েছিল। এদিকে এই রহস্যময় যুবকের খোঁজ চলার মধ্যেই পুলিশ সিয়া গোয়েলের কল ডিটেল রেকর্ড অর্থাৎ সিডিআর সংগ্রহ করে। সেই রিপোর্ট হাতে আসতেই তদন্তকারীরা নতুন এক চমকে পড়েন। দেখা যায় 2026 সালের জানুয়ারি মাস থেকে 18 জুনের সকাল 7টা পর্যন্ত একটি নির্দিষ্ট নাম্বার থেকে সিয়ার ফোনে 2000 বারেরও বেশি কল করা হয়েছিল।
শুধু তাই নয়, গত 6 মাসে সেই নাম্বারের মালিকের সঙ্গে সিয়ার প্রায় 238 থেকে 338 ঘন্টারও বেশি ফোনে কথা বলতে দেখা গিয়েছিল। অথচ নাম্বারটি কেতনের ছিল না, এমনকি সিয়ার পরিবারের কারোরই ছিল না। তদন্ত করে পুলিশ জানতে পারে নাম্বারটি পুনের এক বাসিন্দা চেতন চৌধুরী নামের এক যুবকের। চেতনের নাম সামনে আসতেই পুলিশ তার ডিজিটাল ফুটপ্রিন্ট এবং ঘটনার দিনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখতে শুরু করে। কিন্তু তখনই সামনে আসে আরেকটি বড় রহস্য। কারণ ঘটনার সময় চেতনের মোবাইল ফোনের লোকেশন দেখাচ্ছিল তার অফিসে। অর্থাৎ প্রযুক্তিগতভাবে মনে হচ্ছিল সে লৌহগড় দুর্গে উপস্থিতি ছিল না। কিন্তু অভিজ্ঞ তদন্তকারীরা এখানেই থেমে থাকেননি। আরও গভীর তদন্ত করে জানতে পারেন চেতন ইচ্ছা করেই নিজের মোবাইল ফোন অফিসে রেখে গিয়েছিল, যাতে তার জন্য একটি নিখুঁত ডিজিটাল প্রমাণ তৈরি হয়। অবশ্য সে সঙ্গে করে নিয়ে গিয়েছিল তার অফিসের একজন কর্মচারীর মোবাইল ফোন। আর সেই কর্মচারীর মোবাইলের লোকেশন 18 জুন সকাল 10:30টার সময় ঠিক সেই জায়গাতেই পাওয়া যায় যেখানে কেতন খাদের ধারে দাঁড়িয়েছিলেন। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং লোকেশন ট্র্যাকিং, এই 3টি গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পাওয়ার পর পুলিশ আর এক মুহূর্ত দেরি করেনি। 23 জুন গভীর রাতে পুলিশ প্রথমে চেতনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। টানা জিজ্ঞাসাবাদের মুখে চেতন শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করে নেয়। চেতনের স্বীকারোক্তির মাত্র 5 ঘন্টা পর 24 জুন ভোরে পুলিশ সিয়া গোয়েলের বাড়িতে অভিযান চালায়। এরপর তাকে কড়া পুলিশি হেফাজতে নেওয়া হয়। সিয়া এবং চেতনের পরিকল্পিত চক্রান্তের পর্দা সরাতেই পুরো ঘটনাটি একটি পূর্ব পরিকল্পিত এবং হত্যাকাণ্ড হিসাবে সামনে আসে। তবে তখনও তদন্তকারীদের মনে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সিয়া যদি সত্যিই কেতনকে ভালো না বাসত, তাহলে সে চাইলেই এই বিয়েটা আগেই ভেঙে দিতে পারত। সে কেতনকে সরাসরি না বলে চেতনের সঙ্গেই নিজের জীবন শুরু করতে পারত। তাহলে কেন সে কেতনকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখালো? কেন দুই পরিবারের আনন্দ আর 17 কোটি টাকার রাজকীয় বিয়ের আয়োজনের মধ্যেই কেতনকে এভাবেই শেষ করে দেওয়া হয়েছিল? কি এমন গোপন উদ্দেশ্য লুকিয়েছিল সিয়ার মনে, যার জন্য সে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল? চলুন জেনে নেওয়া যাক। তদন্ত শুরু করার পর পুনে পুলিশ ধীরে ধীরে সিয়া এবং চেতনের পরিকল্পনার প্রতিটি স্তর সামনে আনতে শুরু করে। তখন বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। এটি কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং কয়েক মাস ধরে ঠান্ডা মাথায় সাজানো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ডিজিটাল ফরেন্সিক রিপোর্টে দেখা যায় সিয়া এবং চেতন মাসের পর মাস গুগলে নানা বিষয় নিয়ে খুঁজে দেখছিল। তারা সার্চ করেছিল কিভাবে কোনো প্রমাণ না রেখে খুন করা যায় এবং পাহাড় থেকে পড়ে গেলে মৃত্যুর সম্ভাবনা কতটুকু। শুধু তাই নয়, তারা একাধিকবার লৌহগড় কেল্লায় গিয়েও পুরো ঘটনার মহড়া দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল 18 জুনের পরিকল্পনা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। কিন্তু তাদের পরিকল্পনার প্রথম বড় সুযোগ আসে 6 জুন 2026। দুই পরিবার কেতন এবং সিয়ার জন্য ইন্দোনেশিয়ার বালিতে একটি প্রি ওয়েডিং শ্যুটের আয়োজন করেছিল। পাসপোর্ট, টিকিট সহ সব প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কোনোভাবেই সিয়া কেতনের সঙ্গে সেই রোম্যান্টিক সফরে যেতে চাইছিল না। তাই ট্রিপের ঠিক আগের দিন অর্থাৎ 5 জুন সে কেতনকে কৌশলে আবার লৌহগড় কেল্লায় নিয়ে যায়। পুলিশের ধারণা সেদিনই সিয়া তার পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি তার পক্ষে না থাকায় সে সফল হতে পারেনি। পরদিন অর্থাৎ 6 জুন সবাই যখন মুম্বাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়, তখন মাঝপথেই সিয়া হঠাৎ অসুস্থ হওয়ার অভিনয় করে। সে গাড়ি থামাতে বলে এবং একটি রেস্তোরাঁর ওয়াশরুমে যাওয়ার কথা জানায়। সুযোগ বুঝে সে খুব চতুরতার সঙ্গে কেতনের ব্যাগ থেকে তার পাসপোর্ট বের করে নেয়। এরপরে ওয়াশরুমে গিয়ে পাসপোর্টের পাতাগুলো ছিঁড়ে ছোট ছোট টুকরো করে কোমোটে ফ্লাশ করে দেয়। বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই কেতনের পাসপোর্ট আর খুঁজে পাওয়া যায়নি। ফলে লাখ লাখ টাকার সেই বালির ট্রিপ বাতিল করতে বাধ্য হয় পরিবার। শেষ পর্যন্ত সবাইকেই আবার পুনেতে ফিরে আসতে হয়। এই পরিকল্পনায় সিয়া সাময়িকভাবে সফল হয়েছিল, কিন্তু 25 নভেম্বরের বিয়ের দিন যত এগিয়ে আসছিল, সিয়ার অস্থিরতাও ততই বাড়ছিল।
আর এরই মধ্যে আসে 14ই জুন। সেদিনও সিয়া কেতনকে আবারও লৌহগড় কেল্লায় যাওয়ার উদ্দেশ্যে রাজি করায়। কেল্লার একটি নির্জন এবং খাড়া জায়গায় নিয়ে গিয়ে সিয়া পেছন থেকে কেতনকে গভীর খাদের দিকে ধাক্কা দেয়। কিন্তু সেদিন ভাগ্য কেতনের পাশে ছিল, তাই নিচে পড়ে যাওয়ার সময় তিনি খাদের গায়ে থাকা একটি শক্ত গাছের ডাল এবং ঝোপঝাড়ে আটকে যান। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে নিজেকে সামলাতে কেতন আবার উপরে উঠে আসেন, কিন্তু সিয়া এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি। তো সে সঙ্গে সঙ্গেই জোরে জোরে চিৎকার করতে শুরু করে সাপ সাপ বলে। এরপরেই সে কেতনকে বিশ্বাস করায় সেখানে একটি বিষাক্ত সাপ ছিল, আর সেই সাপের কামড় থেকে বাঁচানোর জন্যই সে তাড়াহুড়ো করে তাকে ধাক্কা দিয়েছিল। সরল বিশ্বাসের কেতন সিয়ার এই মিথ্যা কথাই সত্যি বলে ধরে নেয়। এমনকি বাড়ি ফিরে পরিবারের সবাইকে বলেন সিয়া সেদিন তার জীবন বাঁচিয়েছিল। আর এরপরেই আসে 18ই জুনের সেই চূড়ান্ত দিন। পরদিন অর্থাৎ 19 জুন ছিল সিয়ার 20তম জন্মদিন। আর এই জন্মদিনকেই বিশেষ করে তুলতে কেতন মহাবালেশ্বরের একটি বিলাসবহুল রিসর্টে বড় আয়োজন করেছিলেন। কিন্তু সিয়া জেদ ধরে জানায় যে সে বন্ধুদের সঙ্গে নয়, বরং 18ই জুন সকালে কেতনের সঙ্গে লৌহগড় কেল্লায় সময় কাটাতে চায় এবং সেখানেই প্রি ওয়েডিং শ্যুটের লোকেশনও চূড়ান্ত করার কথা বলে সে। হবু স্ত্রীর এই ইচ্ছাকে সম্মান জানিয়ে কেতন কোনো সন্দেহ না করেই রাজি হয়ে যান। 18ই জুন সকালে তারা আবার সেই নির্দিষ্ট খাড়া জায়গায় পৌঁছান। সিয়া কেতনকে একটি নিখুঁত ছবি তোলার কথা বলে, একেবারে খাদের ধারে গিয়ে দাঁড়াতে বলে। কেতন যখন ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন তখন সিয়া চোখের ইশারায় সংকেত দেয়। কিছুটা দূরে মোটা হুডি আর ক্যাপ পরে লুকিয়েছিল প্রেমিক চেতন। তারা প্রায় আধ ঘন্টা অপেক্ষা করছিল যাতে চারপাশের ভিড় পুরোপুরিভাবে কমে যায়। সেই মুহূর্তে জায়গাটি প্রায় ফাঁকা হয়ে যায়। সিয়া এবং চেতন একসঙ্গে কেতনকে জোরে খাদের দিকে ধাক্কা দেয়। এবার আর কোনো গাছের ডাল বা ঝোপঝাড় তাকে বাঁচাতে পারেনি। প্রায় 400 ফুট গভীর খাদের পাথুরে জমিতে আছড়ে পড়ে ঘটনাস্থলেই শেষ হয়ে যায় কেতনের জীবন। চেতন এবং সিয়াকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেও তদন্তকারীদের মনে এখন একটি বড় প্রশ্ন রয়েই যায়। সেই প্রশ্নটায় সিয়া যদি কেতনকে পছন্দ নাই করত, তাহলে সে চাইলে এই বিয়েতে সে রাজি না হতে পারত। তাহলে কেন সে কেতনকে সরাসরি প্রত্যাখ্যান না করে চেতনের সঙ্গে নিজের নতুন জীবন শুরু করতে চাইল? এই প্রশ্নের জবাবে সিয়া গোয়েল পুলিশের কাছে এমন একটি স্বীকারোক্তি দেয় যা শুনে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারাও অবাক হয়ে যান। সিয়া জানায় এই হত্যাকাণ্ডের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল দুই পরিবারের 35 বছরের পুরনো পারিবারিক এবং ব্যবসায়িক সম্পর্ক। আগরওয়াল এবং গোয়েল পরিবারের ব্যবসা দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। সিয়া খুব ভালো করেই জানত যদি সে কেতনের সঙ্গে নিজের বিয়ে ভেঙে চেতনের সঙ্গে নিজের সম্পর্কের কথা পরিবারকে জানায়, তাহলে তার পরিবার কোনোভাবেই সেই সম্পর্ক মেনে নেবে না। আর এর চেয়ে সবচেয়ে বড় ভয় ছিল ব্যবসায়িক ক্ষতির। বিয়ে ভেঙে গেলে দুই পরিবারের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ফাটল ধরতে পারত, আর তাতে গোয়েল পরিবারকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারত। সিয়া একদিকে নিজের পরিবারের চোখে অপরাধী হতে চাইছিল না, অন্যদিকে সে চেতনের সঙ্গেও সম্পর্ক শেষ করতে রাজি ছিল না। তাই সে ঠান্ডা মাথায় এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ভাবতে শুরু করে বিয়ের আগেই যদি কেতনকে এই দুর্ঘটনার মাধ্যমে সরিয়ে দেওয়া যায়, তাহলে দুই পরিবারের ব্যবসায়িক সম্পর্ক ঠিক থাকবে, আর এক সময় সে নিজেও চেতনের সঙ্গে নিজের জীবন কাটাতে পারবে। এক কথায় নিজের সামাজিক মর্যাদা এবং পরিবারের ব্যবসায়িক স্বার্থ অক্ষুণ্ণ রাখার লোভে সিয়া কেতনের সেই সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি করেছিল। তো প্রিয় দর্শক, যাই হোক, ভিডিও আর বেশি দীর্ঘ করতে চাইছি না। এই ভিডিওর ব্যাপারে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।